হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের আলোচনার বিষয় কিভাবে যে কোনো মাটিকে বনসাই সয়েল বা পটেড প্লান্ট সয়েলে পরিণত করব। বেশ, তাহলে শুরু করা যাক। আশা করি আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটা সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বনসাই আর সাধারণ গাছপালার কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য আছে, আর সেই পার্থক্য নিশ্চয়ই মাটির ক্ষেত্রেও বর্তমান। বনসাইয়ের মাটি ফল, ফুল বা অন্যান্য যে কোনো গাছের মাটির থেকে বেশ কিছুটা আলাদা হয়ে থাকে। কিছু বিশেষ বৈশিষ্ট্য এই মাটিকে অন্যান্য মাটির থেকে আলাদা করে রাখে। সেগুলো হলো এরকম: প্রথমত, মাটি হতে হবে সব রকম জৈব ও খনিজ গুণ বিশিষ্ট। মাটি হবে পলি মাটির মতো উর্বর। মাটিতে জল ও বাতাস চলাচল হবে স্বাভাবিক। জল ধারণ ক্ষমতা হবে স্বাভাবিক। মাটির স্বাভাবিক ধরন হবে দোআঁশধর্মী। আর উপরের সব গুণগুলি যেন দীর্ঘ সময় ধরে বজায় থাকে। আর সবথেকে বড় কথা, মাটিকে হতে হবে যতটা সম্ভব হালকা। তবে বলাই বাহুল্য যে প্রকৃতিতে পাওয়া যে কোনো মাটির মধ্যে এই গুণগুলো একসাথে পাওয়া সব সময় সম্ভব নয়। তাই সাধারণ পটের মাটি এবং বনসাই পটের মাটি এই উভয় ক্ষেত্রেই মাটির এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পেতে বিভিন্ন ধরনের উপকরণ মিশিয়ে উপযুক্ত মাটি তৈরি করে নিতে হয়। তবে আজকের আলোচনার মূল বিষয় মাটিকে কিভাবে পটেড প্লান্টের উপযুক্ত করে নেওয়া যায়। তাই আজকের ভিডিওতে আলোচিত পদ্ধতিগুলোতে তৈরি মাটি শুধু বনসাই নয়, যে কোনো পটেড প্লান্টের পক্ষেই উপযুক্ত। এবার শুরু করা যাক মূল আলোচনা। এ ব্যাপারে প্রথমেই বলি, পৃথিবী জুড়ে বনসাই চর্চায় যেসব ধরনের মাটি ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আমরা মোটামুটিভাবে দুভাগে ভাগ করতে পারি। 1. পুরাতন পদ্ধতিতে তৈরি মাটি। 2. আধুনিক পদ্ধতিতে তৈরি মাটি। প্রথমে পুরাতন পদ্ধতিতে তৈরি মাটি। আসলে এই পদ্ধতিতে প্রকৃতি থেকে যে কোনো স্থানের মাটি সংগ্রহ করা হয়। এরপর গাছের প্রকৃতি ও জলবায়ুগত বৈশিষ্ট্য এবং যে স্থানে গাছটা থাকছে সেখানকার আবহাওয়া এবং জলবায়ু কেমন সেই অনুযায়ী আনুষঙ্গিক বিভিন্ন উপকরণ মূল সংগৃহীত মাটির সঙ্গে মিশিয়ে উপযুক্ত মাটি তৈরি করে নেওয়া হয়। তাহলে এবার আমাদের দরকার প্রকৃতি থেকে সংগ্রহ করা বিভিন্ন মাটি এবং তাকে কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া। প্রথমে আসা যাক চাষের জমির মাটির কথায়। আমরা প্রায় সবাই একটা ব্যাপার জেনে গেছি, আজকাল যে কোনো চাষাবাদ রাসায়নিক সার ছাড়া হয় না। আর রাসায়নিক সার ব্যবহারে মাটি ধীরে ধীরে অনুর্বর হয়ে পড়ে। তাই প্রতিবার চাষের আগে জমিতে কম্পোস্ট, বিভিন্ন খোল প্রয়োগ করা হয়। কিন্তু আমরা যখন মাটি সংগ্রহ করছি তখন তো কোনো এক চাষের শেষে ফসল তুলে নেওয়ার পরই, তাই না? তাই এই মাটি যে কোনো পটেড প্ল্যান্টে সরাসরি ব্যবহার করলে খুব অল্প সময়ের মধ্যেই রিপটিংয়ের প্রয়োজন হয়। যদি ব্যবহার করতে হয় তবে প্রথমেই মাটিকে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। তারপর ওই মাটির সাথে কোকোপিট, পাতা পচা, সর্ষে খোল, নিম খোল আর হাড় গুঁড়ো 40:20:20:10:5:5 রেশিওতে মিশিয়ে জলে ভিজিয়ে ভালো করে চটকে নিয়ে দিন দুয়েক চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর সেটাকে রোদে শুকিয়ে নিয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। তবে এই প্রস্তুতির সময় শিংগুঁড়ো বা হর্নমিল বা অন্যান্য কোনো জোরালো সার না দেওয়াই ভালো। পরে দরকারে অবশ্যই ব্যবহার করা যেতে পারে, কারণ এই ধরনের মাটিতে এমনিতেই চাষের আগে ব্যবহৃত রাসায়নিক সারের একটা পার্সেন্টেজ থেকে যায়। আর একটা কথা, এখানে উল্লেখ করা পাতা পচার পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করা যেতেই পারে। এছাড়া অন্য যে কোনো স্থান থেকে সংগ্রহ করা মাটির প্রকৃতি যদি শক্ত অনুর্বর হয় তাহলে এই নিয়মে মাটিকে উপযুক্ত করে নেওয়া যায়। সেক্ষেত্রে প্রয়োজন মনে হলে পটে বসানোর সময় আরও কিছু জৈব সার মিশিয়ে নেওয়া যেতে পারে। এবার আসি হার্ড ক্লে সয়েল, মানে শক্ত এঁটেল মাটি। এই মাটি ভীষণ শক্ত, জল ধারণ ক্ষমতা ভীষণ বেশি, এত বেশি যে এই মাটি দিয়ে চাষের জমিতে জল ধরানোর জন্য আলের বিভিন্ন ফাঁক ফোকরগুলো বন্ধ করা হয়। এই ধরনের মাটিতে বাতাস চলাচল করতে পারে না, আর শুকিয়ে গেলে বড় বড় ফাটল দেখা যায়। তাই একে গাছপালার উপযুক্ত করতে হলে মোটা দানার বালি মেশাতে হবে প্রায় 6:4 অনুপাতে, মানে মাটি 6 ভাগ হলে 4 ভাগ বালি। এবার আসা যাক নদীর পলিমাটির কথায়। যদিও বিভিন্ন নদী থেকে পাওয়া পলিমাটির বৈশিষ্ট্য আলাদা, তবে ইন জেনারেল বলতে গেলে পলিমাটি ভিজে থাকলে ভীষণ উর্বর, কিন্তু একবার শুকিয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যায়, খানিকটা এঁটেল মাটির মতোই। এমন শক্ত হয়ে যায় যে সেখানে কোনো ধাতব ফলাও সহজে প্রবেশ করানো যাবে না। ফলত এর জল ধারণ ক্ষমতা কম হয়, তাই সহজে শুকিয়েও যায়। তাই একে ব্যবহার উপযোগী করতে
আগে বলা একই উপকরণ একইভাবে মিশিয়ে একই পদ্ধতিতে তৈরি করতে হবে। তবে সেক্ষেত্রে কোকোপিটের মাত্রা কিছু বেশি রাখলে ভালো। পরে 2 ধরনের তৈরি মাটি সাধারণ পটেড প্লান্ট অথবা বনসাই দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে যে কোনো পটেড প্লান্ট এবং বিশেষ করে বনসাইয়ের জন্য সবথেকে ভালো যে কোনো পুকুরের তলায় জমা মাটি বা পাঁক। তবে অবশ্যই এই পাঁক মাটি হতে হবে কালো রঙের। বলতে গেলে প্রকৃতির বুক থেকে সংগ্রহ করা বিভিন্ন প্রকার মাটির মধ্যে এই মাটিই বনসাইয়ের জন্য সবথেকে আদর্শ। চৈত্র বৈশাখ মাসে এই মাটি তুলে নিয়ে ছোট ছোট সাইজে রোদে শুকিয়ে নিয়ে আমরা মজুত করে রাখতে পারি বেশ কয়েক বছর ধরে ব্যবহারের জন্য। সব ধরনের গুণাগুণ বিশিষ্ট হওয়ার কারণে বহু বনসাই শিল্পী আজও এই মাটিকেই বনসাইয়ের মাটি হিসেবে ব্যবহার করে আসছেন। তবে এক্ষেত্রেও মাটি তৈরির প্রয়োজনীয়তা থাকছে। এবার সেটা বলি। পুকুর থেকে সংগৃহীত পাঁক প্রথমেই রোদে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। ব্যবহারের আগে একে ভেঙে নিয়ে সাথে পাতা পচা, সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো 50:30:10:5:5 রেশিওতে মিশিয়ে নিলে যে পটিং মিক্স তৈরি হবে তা বনসাইয়ের জন্য আদর্শ। এখানে লক্ষণীয় যে কোকোপিটের উল্লেখ করা হলো না, কারণ পুরাতন পাঁকের জলধারণ ক্ষমতা যথেষ্ট, আবার শুকিয়ে গেলেও সামান্য চাপে ভেঙে যায়, অর্থাৎ খুব নরম, তাই এতে বায়ু চলাচলও স্বাভাবিক। তবে সব পাঁকই তো সমান হয় না, তাই প্রয়োজনে কোকোপিট ব্যবহার করা যেতেই পারে। আর পাতা পচার জায়গায় কম্পোস্ট ব্যবহার করলে তার পরিমাণ পাতা পচা সমান না রেখে একটু কম রাখলে ভালো। এবার এতক্ষণের আলোচনায় উল্লেখিত কোকোপিটের পরিবর্তে অনেকে পিট মস ব্যবহার করেন, কিন্তু আমি এখানে তার উল্লেখ করলাম না, কারণ ভারতীয় উপমহাদেশের মাটির ওভারঅল গুণাগুণ বিচার করলে পিট মসের কিছু ড্রব্যাক দেখা যায়। এ ব্যাপারে পরে পৃথক ভিডিও নিয়ে আসছি। আজকের আলোচনায় আলোচিত পদ্ধতিতে তৈরি মাটি যখন পটে ব্যবহার করা হবে তখন প্রতি 3 থেকে 4 লিটার মাটি পিছু 1/2 লিটার হার্ড গ্রানিউলস মেশাতে হবে, যাতে মাটিতে বায়ু চলাচল ঠিক থাকে। তবে এই অনুপাতটিকে ইন জেনারেল বলাই ভালো, কারণ বিশেষ জলবায়ুর গাছ এবং বিভিন্ন বিদেশি গাছের প্রকৃতি অনুযায়ী এই অনুপাত ভিন্ন ভিন্ন হতে পারে। হার্ড গ্রানিউলস হিসেবে অনেকে অনেক রকম জিনিস ব্যবহার করেন, যেমন ইটের কুচি, ঝামা পাথর, কোয়ার্টজ স্যান্ড, স্যান্ডস্টোন ইত্যাদি। তবে এগুলি মেশাবার আগে ভাবতে হবে যে এগুলি মেশালে পট সহ মাটির কিন্তু যথেষ্ট ভারী হয়ে যাবে। তাই হাতের কাছে পাওয়া বিভিন্ন হার্ড গ্রানিউলসের মধ্যে সবথেকে হালকা জিনিসটি ব্যবহার করলে মাটি এবং গাছসহ পটটির ওজন কম রাখা যাবে। আরও এক কথা, বিভিন্ন পটের সাইজ সমান হয় না। পটের সাইজ অনুযায়ী এই হার্ড গ্রানিউলসগুলোর সাইজ ঠিক করতে হয়। আবার হার্ড গ্রানিউলস কম ব্যবহার করে অথবা না ব্যবহার করেও মাটিতে বায়ু চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা যায়। যেমন আমি ব্যক্তিগতভাবে পাঁক মাটি প্রস্তুতের পর ছোট ও মাঝারি পটের বনসাইয়ের ক্ষেত্রে হার্ড গ্রানিউলস হিসাবে কিছু মেশাবার পক্ষপাতী নই। পরে সয়েল মিক্সচারে বিভিন্ন ধরনের হার্ড গ্রানিউলস ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করব। তবে পটের নিচে ছিদ্রপথে মাটির ধুয়ে যাওয়া আটকাতে এই হার্ড গ্রানিউলস অবশ্যই ব্যবহার করতে হবে। অবশ্য এই কাজে অনেকে নারকেল ছোবড়াও ব্যবহার করেন। এতক্ষণের আলোচনায় আমরা প্রথাগতভাবে ব্যবহৃত বিভিন্ন মাটিকে পটেড প্লান্ট অথবা বনসাইয়ের জন্য প্রস্তুতের কথা বললাম। সবশেষে বলি মাটি তৈরিতে আধুনিক পদ্ধতির কথা। আসলে বর্তমানকালে এই আধুনিক পদ্ধতিতে তৈরি সয়েল মিক্সচারই বেশি ব্যবহৃত হচ্ছে, আর তাই বাজারে রেডিমেড সয়েল মিক্সচারও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের। অবশ্য তার কারণও রয়েছে যথেষ্ট। বর্তমানে আমাদের জীবনে সময়ের খুব অভাব, তাই ইচ্ছে থাকলেও কর্মব্যস্ত মানুষের পক্ষে যে কোনো মাটিকে প্রস্তুত করে নেওয়াটা বেশ শক্ত। তবে যাদের সময় আছে তারা চাইলে গাছের ধরন অনুযায়ী এই মিক্সচার নিজেরা তৈরি করে নিলে সবথেকে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু এ ব্যাপারেও দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে। তাই পটিং মিক্সের উপকরণ, তাদের গুণাগুণ, ব্যবহারের অনুপাত, সেই সঙ্গে বিভিন্ন গাছের জন্য উপকরণের আনুপাতিক বিভিন্নতা সহ পটিং মিক্স তৈরির যাবতীয় আলোচনা নিয়েই আসছে পরের ভিডিও। আজ তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।